এতদিন ধরে এতটা সাফল্যের সঙ্গে একটা দায়িত্ব পালন করে গেলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিধানচন্দ্র রায় করেছিলেন। এবং রাস্তাগুলো তাকিয়ে দেখুন, কলকাতার দিকে তাকিয়ে দেখুন, আমাদের শহরটা কি সুন্দর। এরকম শহর কোনোদিন ছিল না আমাদের। এই সব কিন্তু এই মানুষটির দানে, যে গম্ভীর মুখে কিনে বসে আছেন, এর অবদান। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেন, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধান রায়ের সঙ্গে তুলনা করলেন, আবার কবি জয় গোস্বামী সারা ভারতে মমতার মতো এইরকম নেত্রী খুঁজে পেলেন না। এভাবেই ধর্মতলার মঞ্চে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর নামে নাটক চলল সারাদিন। সবাই মমতার সামনে তার প্রশংসা করে নিজেদের জায়গা পাক্কা করার চেষ্টা করলেন। চলুন দেখি কে কি বলছেন। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের রাজনীতিতে তৈরি করেছে, একটা একটা করে রাজনীতিতে তৈরি করেছে। এই যে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীকে রাজনীতিতে নিয়ে এসে রাজনৈতিক সচেতন যদি করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন নেতা নেই, ভারতবর্ষের কোন নেতা নেই যে নেতা এত তার রাজনৈতিক কর্মী তৈরি করতে পেরেছে ভারতবর্ষে। একা একা একা, কোন ব্র্যান্ড নিয়ে নয়, কোন ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছে, এত কর্মী তৈরি হয়েছে। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, হয় মুখ্যমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী হয়ে থাকবে, তার কোনো শেষ নেই। যতদিন বাঁচব, মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকব। আমি জানি যে আমার জন্মাবধি মানে 1960-61 সাল থেকে, আমি 5-6 বছর বয়স থেকে আমি খবরের কাগজ পড়ি, কারণ আমার বাবা আমায় খবরের কাগজ পড়া ধরিয়েছিলেন। এইরকম কোনো মুখ্যমন্ত্রী আমি কোনোদিন দেখিনি। আমি এর পাশে থাকবো না? আমার ভাগ্য যে তিনি, আমি বলছি তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি যেখানেই থাকি, আমি কাউকে মানুষকে উদ্দীপ্ত করতে পারি না, আমার সেই ক্ষমতা নেই। কিন্তু এই সত্য কথাগুলো বলে যাব। আর সকলকে বলবো এই কথাটা, যদি উনি মুড়ি খেতে খেতে অন্যমনস্কভাবে বলছেন, তখন তিনি মুখ্যমন্ত্রী নন। কাজ করা ছাড়া আর আমাদের কি কাজ আছে জয়দা? এইটা আপনারা একটু মনে রাখবেন। এই কথাটা কিন্তু মন্ত্রের মতো সত্য আমি মনে করি। তাই আমি এর পায়ের কাছে বসে থাকবো সারা জীবন। তাতে লোকে যত খারাপ কথা বলে আমি শুনবো, আমার কিছু এসে যাবে না। সবাইকে বলছি, কে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। বাংলার মানুষের জন্য লড়াই করছেন, আর বাকিরা সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আরো যা হাবি জাবি যতগুলো আবল তাবল এসেছে, কি করছে? তামাশা দেখছে, তামাশা দেখছে, ঠান্ডা করে বসে বসে বাইট দিচ্ছে। আর সকাল থেকে রাত অবধি, রাত থেকে ভোর অবধি, ঘুমাতে যাওয়া অবধি, ঘুম থেকে ওঠা অবধি, ঘুমের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন, অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করছেন। কখনো দেখেছেন অন্য কোনো দেশের, অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছে? দেখেছেন? কোন স্ট্যালিনকে দেখেছেন? কোন অরবিন্দ কেজরিওয়ালকে দেখেছেন? কোন কংগ্রেসের তাবড় তাবড় নেতাদের দেখেছেন? কোন পিনারাই বিজয়নকে দেখেছেন? কোন হেমন্ত সোরেনকে দেখেছেন? দেখেননি। কাজে গর্ববোধ করবেন যে আপনারা এমন একটা দল করেন, বা আপনারা এমন একটি রাজ্যে থাকেন যেই নেত্রী, যার নাম মমতা ব্যানার্জি, যিনি আমাদের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। আর এটা বাংলার আকাশ, এটা উত্তরপ্রদেশের আকাশ না, এটা হরিয়ানার আকাশ না, এটা মধ্যপ্রদেশের আকাশ না, এটা বিহারের আকাশ না,
এটা পশ্চিমবঙ্গের আকাশ। আর ওই দিক থেকে যদি তুমি ঘুড়ি ওড়াও তাহলে ওই দিকে নবান্ন 14 তলা থেকে ঘুড়িটা মমতা ব্যানার্জি ওড়াচ্ছে, লাটাইটা তার হাতে আছে আর মাঞ্জাটা অভিষেক ব্যানার্জি দিচ্ছে, মাথায় রাখবে। কাজে খেলা হবে, হবে তো? খেলতে প্রস্তুত তো? মাঠে থাকবেন তো? লড়বেন তো? বলবেন তো লড়াই 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 চাই, আর লড়াই 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 চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে, আর এই লড়াইয়ের নেতাকে, আরে আপনারাই লড়ে নেবেন বিজেপির সাথে। দিদি অব্দি পৌঁছতেই পারবেন, আমরা বসে আছি না সামনে, অত দূর যাওয়ার দরকারই পড়বে না। নরেন্দ্র মোদী খুব বড় বড় কথা বলেন। মোদিজিকে এই মঞ্চ থেকে বলতে চাই যে নিজে 80,000 টাকা কিলোর মাশরুম খান, ব্যাঙের ছাতা, নিজে 80,000 টাকার কিলোর ব্যাঙের ছাতা খান। আর অন্যদিকে আমার ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে খিচুড়ির সাথে একটা করে সেদ্ধ ডিম পেত বাংলায়, সেটা বন্ধ করে দিয়েছে। ধিক্কার তোমার ওপর, ধিক্কার তোমার ওপর। নিজের রাজপ্রাসাদে বসে গরুকে শীষ পালং খাওয়াও, গরুকে শীষ পালং খাওয়াও, পেখম তোলা ময়ূরের নাচ দেখো। আর বাংলার মা বোনেদের মাথার ওপর ছাদের ব্যবস্থাটা কে করবে মোদিজি? সেটা মমতা ব্যানার্জি করবে, সেটা মমতা ব্যানার্জি করবে। যেই মানুষটা তৃতীয়টা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এখনো টালির চালে বসে থাকে, শুধুমাত্র সেই এই অনুভূতি পেতে পারে যে একটা মানুষের মাথার ওপর ছাদের দাম কি। এবং সেই জন্য বাংলার বাড়ির মাধ্যমে, গীতাঞ্জলির মাধ্যমে, উত্তরণের মাধ্যমে, চা সুন্দরীর মাধ্যমে পাহাড় থেকে সমতল প্রত্যেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মাথা গোজার ঠাঁই দিয়েছে। সেটা তুমি বুঝতে পারবে না। তাই গর্তে ফেলার জন্য তুমি নরেন্দ্র মোদী থাকতেই পারো, কিন্তু গর্ত থেকে হাত ধরে টেনে তোলার জন্য মমতা ব্যানার্জি রয়েছে, মাথায় রাখবে, মাথায় রাখবে। বেশি কিছু বলছি না, অনেক বক্তা আছে, ধাপে ধাপে হবে, ধাপে ধাপে খেলা হবে, হবে তো? এই মাটিতেই খেলা হবে। আর দিদিকে বলতে হবে যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, কেভাবে পাবেন না। আর এখানে হিন্দু মুসলমান করে দেখেছে, সুবিধা করতে পারছে না কোনো রকম। হিন্দু মুসলমান, শ্মশান কবরিস্তান, ইন্ডিয়া পাকিস্তান করে দেখছে, আমরা সুবিধা করতে পারছি না। अरे धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा, नदियों के कुछ कुछ नाम रखे, बहती धारों का क्या होगा, बहती गंगा भी पानी है, अबे जमजम भी पानी है, मुल्ला पिए पंडित पिए, पानी का मजहब क्या होगा। এখানে হিন্দু মুসলমান করবে, এখানে ওইসব হবে না। এখানে খেলা হয়ে গেছে, যতই নাড়বে কলকাঠি নবান্নে যাবে হাওয়াই চটি। চলো, ভালো থাকবেন, লড়াই চালিয়ে যান। আর দিদির জন্য একবার বলুন। আর ওই যে ওই সব এদের দেখছি ইলেকশন কমিশনের সবার নামই দেখছি জ্ঞানেশ, সবার নামই দেখছি জ্ঞানেশ, শুধু নামেই জ্ঞানেশ আছে, জ্ঞান বলে কিছু নেই, বোধ নেই, বুদ্ধি নেই, বিবেচনা নেই, নামে শুধু জ্ঞানেশ, আসলে ভ্যানেশ। হ্যাঁ, তফাৎ এখানে। নামে জ্ঞান থাকলেই যে জ্ঞান থাকতে হয় তার কোনো মানে নেই, কিন্তু নামে মমতা থাকলে মমতাময়ী হতে হয়, এটা বোঝা গেছে। রাজ্যে দুর্নীতি, আইন শৃঙ্খলা ভেঙে পড়া, নারী নির্যাতন, একের পর এক শিল্প সংস্থা রাজ্য ছেড়ে চলে যাওয়া, বেকারত্ব বাড়া, এরকম জ্বলন্ত সমস্যাগুলিকে সরিয়ে রেখে এইভাবেই যে যার নিজের আখের গোছানোর চেষ্টা করলেন। আর সারা বাংলা দেখল বুদ্ধিজীবীদের নির্লজ্জ চাটুকারিতা। বুদ্ধিজীবীরা যতই চেষ্টা করুন, মমতার কাছে তাদের জায়গা পাকা হলেও বাংলার মানুষের কাছে মমতার জায়গাই এখন নড়বড়ে।